আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আজকের ডেজার্টটা বানানো খুবই সোজা। কমলা এবং আটা দিয়ে তৈরি এই ডেজার্টটা। ফ্রেশ কমলা অ্যান্ড আটা, এই দুইটার সমন্বয়ে তৈরি হয়েছে এই ডেজার্টটা। এতটাই মজা যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। আর এতে যোগ করা হয়েছে ফ্রেশ ক্রিম। ছোট থেকে বড় সবাই এই ডেজার্টটা খেতে খুবই পছন্দ করবে। আমি এবার ঈদে এই ডেজার্টটা বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে ডেজার্টটা শেয়ার করি। এই ডেজার্টের কেকের প্রতিটা কণা আপনি মুখের মধ্যে উপলব্ধি করতে পারবেন, কেকের প্রতিটা দানা। আর মুখে দিলে যেন মিলিয়ে যায়। এতটাই সফট আর এতটাই লোভনীয় যে বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করলে বুঝবেন যে এটা কতটা ইয়াম্মি আর কতটা মজার। তো আমি এই ডেজার্টটা খুব সহজভাবে বানিয়েছি। আপনার হাতের কাছে দেখা যায় যে সবসময় আমাদের ময়দাটা থাকে না। তো ময়দা না থাকলেও আটা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডেজার্ট তৈরি করা যায়। অনেকেই ভাবেন যে আটা দিয়ে হয়তো কেক বানানো যায় না। আসলে এটা ভুল ধারণা। আটা দিয়ে খুব সুন্দর করে কেক বানানো যায়, যেমন এটা আমি আটা দিয়েই বানিয়েছি। আর ফ্রেশ কমলা ইউজ করেছি এখানে। এই কেকটায় কমলার একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, আর যার কারণে কেকটা খেতে খুবই মজা হয়। ভীষণ মজার এই কেকটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এই কেকটা আমার বাসায় বানানো হলে শেষ হতে খুব বেশি সময় লাগে না। আধা ঘন্টার মধ্যে কেকের অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার বেবিরা কতটা পছন্দ করে কেকটা খেতে। আর তাছাড়া ঈদের দিনে আমার বাসায় যেসব মেহমান এসেছিল তারাও খেয়ে খুব প্রশংসা করেছে। এই কেক এক টুকরা খেয়ে কারো মন ভরবে না। আর এখন আমার বেবির মুখে শুনেন কেকটা কতটা মজা লাগছে তার কাছে খেতে। কেমন হয়েছে আব্বু? অনেক মজা। মজা নাকি মজা? মজা তাই না আব্বু? তো চলুন রান্নাঘরে যাওয়া যাক এবং কেকটা বানানো শুরু করা যাক। ভীষণ লোভনীয় এই কেকটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও। আজকে আমি যে সাইজের কেকটা বানিয়েছি তার জন্য আমার 7টা মুরগির ডিম লাগবে। তো ডিমগুলো নর্মাল টেম্পারেচারের হতে হবে। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেক বানানো যাবে না। অবশ্যই নর্মাল টেম্পারেচারের ডিমগুলো হতে হবে। এখানে আমি 7টা ডিম ইউজ করেছি এবং ডিমগুলো বেশ বড় বড় সাইজের। যদি ডিমগুলোর সাইজ ছোট হতো তাহলে হয়তোবা আরো 2-1টা ডিম বেশি লাগতো, কারণ আমার কেকের সাইজটা ছিল অনেক বড়, 4 পাউন্ড বা 4.5 পাউন্ডের মতো। তো 4 বা 4.5 পাউন্ডের মতো কেকটা বানাতে আমার 7টা ডিম লেগেছে বড় বড় সাইজের। আর এর মধ্যে আমি চিনি দিয়েছি 1 কাপ পুরাপুরি, মেজারমেন্ট কাপের 1 কাপ পুরাপুরি, এবং আরো 1 কাপের 1/4 কাপ, মানে সোয়া 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে দিলাম। আর এখন দিব লবণ। যেহেতু এটা বেশ বড় সাইজের একটা কেক হবে, তাই সে অনুসারে সবকিছু দিয়ে দিচ্ছি। লবণ আপনার স্বাদ অনুসারে আপনি দিয়ে দিবেন। অনেকে আছে মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করে না, তারা স্কিপ করবেন। এখন আমি এটাকে বিট করে নিচ্ছি, ডিম, চিনি, লবণ। বেশ 6-7 মিনিট বিট করার পরে দেখতে পাচ্ছেন এটা সুন্দর মতো ফোম হয়ে গিয়েছে এবং আমার স্টিলের বোলটা প্রায় ভরে গিয়েছে। আর এখন আমি বিটারটাকে বন্ধ করলাম। আর এখানে আমি এখন দিয়ে দিব অরেঞ্জ এসেন্স, কিছুটা ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার, আর এখন দেব কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার। তো দুইটাই মিলিয়ে দিচ্ছি, ইয়েলো ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। আর দিয়ে দিব কিছুটা অরেঞ্জ এসেন্স। এখানে অরেঞ্জ এসেন্স ইউজ না করলেও চলবে, কারণ আমি এখানে ফ্রেশ কমলাটা ইউজ করব। তো ফ্রেশ কমলার কিছু রস ইউজ করব এবং কমলার খোসা কিছুটা পিল করে রেখেছিলাম। কমলার খোসার কিন্তু সাদা অংশটা না, ঠিক কমলা কালারের যে অংশটা সেই অংশটুকুই নিয়েছি। সাদা অংশটা যদি নেন তাহলে কিন্তু কেক তিতা হয়ে যাবে। আর এই খোসাটা পিল করে দেওয়ার কারণে
এই অরেঞ্জ এসেন্সটা দেওয়ার কোনো দরকার নেই, না দিলেও চলে। এত স্ট্রং একটা অরেঞ্জের ফ্লেভার আসে যে কি বলবো, মুখে দিলেই মনে হয় যে মানে মনটা ভরে যায়। এই কেকটা আমার খুবই প্রিয় একটা কেক, আর ঈদের মধ্যে আমি এই কেকটা বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করা দরকার। এতটা মজা হয়েছিল এই ডেজার্টটা যে কি বলবো। আমি সবগুলো ডেজার্টের রেসিপি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, ঈদের মধ্যে যে রান্নাগুলো করেছিলাম। কিছুক্ষণ বিট করে নিয়েছি ফুড কালার আর এসেন্স দেওয়ার পরে, আর অরেঞ্জের খোসাটা দেওয়ার পরে। এখন যেটা দিব সেটা হচ্ছে তেল। এখানে আমি তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো। চাইলে আপনারা তেল নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন, কারণ এটা স্পঞ্জি কেক, আর স্পঞ্জ কেকে তেলটা অত বেশি গুরুত্বপূর্ণ কিছু না, চাইলে তেল না দিলেও কোনো সমস্যা নেই। তবুও আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল বা সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে গলানো বাটারটাও দিতে পারেন, সেটা সবচেয়ে বেশি হেলদি হবে। আর এখন দিয়ে দিব অরেঞ্জের যে জুসটা আমি বের করে রেখেছি সেই জুসটা। এখানে আমি 2টা মাল্টার জুস দিয়ে দিলাম। মাল্টা বা অরেঞ্জ যে কোনো কিছু জুসই আপনি দিতে পারেন। এখন আমি এটাকে আবারও বিট করে নিচ্ছি। আর জুসের পরিমাণটা হচ্ছে, যদি বলতে হয় তাহলে বলবো যে মেজারমেন্ট কাপের 3/4 কাপ, মানে 4/3 ভাগ। তেল দেওয়ার পরে খুব বেশিক্ষণ বিট করা যাবে না, এটা আমি প্রত্যেকটা কেকের রেসিপিতে আপনাদেরকে বলে দিই যে তেল দেওয়ার পরে কখনোই বেশি বিট করা যাবে না। তেল দেওয়ার পরে যদি বেশি বিট করেন তাহলে কিন্তু কেকটা চুপসে যায়। তো সেজন্য 1 মিনিটের বেশি কখনোই বিট করা যাবে না। আমি 1 মিনিটও বিট করিনি, জাস্ট কয়েক সেকেন্ড বিট করে নিয়ে কাঁটাটা তুলে নিচ্ছি। একটা কাঁটা তুলে নিব, আর একটা কাঁটা এখানেই রেখে দিব, কারণ আমার এখনো অনেক কিছু মেশানো লাগবে। এখন আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, আর এখানে নিয়ে নিব 2 চা চামচ বেকিং পাউডার। 2 কাপ আটার সাথে 2 চা চামচ বেকিং পাউডার ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা চালনি দিয়ে চেলে নিব, যেন এর মধ্যে কোনো লাম্পস থাকলে সেটা বের হয়ে যায়। কেকের মধ্যে যদি লাম্পস যায় তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো এই তো 2 কাপ আটার সাথে 2 চা চামচ বেকিং পাউডার আমি মিশিয়ে নিয়েছি, আর এখন স্টিলের একটা ছাঁকনি নিয়েছি, আর এটার মধ্যে অল্প অল্প করে নিচ্ছি, আর এটাকে চেলে নিচ্ছি, আটাটাকে চেলে নিচ্ছি। এতে করে দেখেন ভিতর থেকে লাম্পস গুলা বের হয়ে যাচ্ছে। আর যেভাবে করে আমি মেশাচ্ছি দেখেন, এভাবে করে আলতোভাবে মেশাতে হবে। এভাবে আলতোভাবে না মেশালে কেকটা কিন্তু চুপসে যাবে। এই স্টেপটা কিন্তু খুবই সতর্কভাবে করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ এটা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার পুরাপুরি আটাটা মেশানো কমপ্লিট। আজকের কেকটা আমি আটা দিয়েই করছি, আমি এখানে কোনো ময়দা ইউজ করিনি। অনেক সময় হয় না যে ময়দা থাকে না কাছে, ময়দা না থাকলেও অনেক কিছু করা যায়। আর এই যে যে মোল্ডটাতে আমি বেক করব সেই মোল্ডটা কাচের, এবং এটাকে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে এর মধ্যে কাগজ দিয়ে সেট করে রেখেছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারেন। এখন এর মধ্যে আমি ঢেলে দিলাম কেকের ব্যাটারটা, আর কনসিস্টেন্সি থেকে বুঝতে পারছেন যে এর থিকনেসটা কেমন। এখন এটাকে আমি 180°C তাপমাত্রায় ইলেকট্রিক ওভেনে ঠিক 25 মিনিটের জন্য বেক করে নেব। 25 থেকে 30 মিনিট এর মধ্যে হয়ে যাবে। তো আজকে আমি 2টা কেক বেক করব। 2টা কেক বেক করার কারণ হচ্ছে একটা বাবুরা খেয়ে নেবে, আর এটা দিয়ে আমি আপনাদের সাথে ডেজার্টটা শেয়ার করব। তো আরেকটা মোল্ড নিয়েছি, সেই মোল্ডেও আমি কিছুটা কেকের ব্যাটার ঢেলে নিয়েছি। আর এখানে যেটা নিলাম সেটা তো আপনাদের সাথে ডেজার্ট আইটেম শেয়ার করব, তো সেজন্য এটাকে ঠিকঠাক মতো ছড়িয়ে দিচ্ছি যেন কোনো দিকে এয়ার বাবলস না থাকে, আর কিছুটা ট্যাপ করে নিব ওভেনে দেওয়ার আগে। আর একটা মোল্ড নিয়েছি, সেটাকে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং তার মধ্যে কিছুটা কাগজ বিছিয়ে নিয়েছি, আর বাদ বাকি ব্যাটারটা আমি এখানে দিয়ে দিলাম। একই সাথে 2টা কেক আমি বেক করে নেব, কারণ একটা আমার বাচ্চারা খাবে। তো আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কেক হয়েছে।
এখন আমি একটা বাচ্চাদেরকে খেতে দিব আর একটা আপনাদের সাথে ডেজার্ট তৈরি করে দেখাবো। এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি, ফ্রেশ ক্রিম নিয়েছি, ডিপে ছিল ক্রিমটা। তো দেখতে পাচ্ছেন এখনো বরফ হয়ে আছে। তো এরকম বরফ অবস্থাতেই ক্রিমটাকে বিট করে নিতে হবে, কারণ যেহেতু অতিরিক্ত গরম সেহেতু এই ক্রিমটা ফোম না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি, গলে যাওয়ার সম্ভাবনা বেশি, এজন্য বরফ অবস্থাতেই নিতে হবে। যদি বরফ না থাকতো তাহলে এই ক্রিমটা কখনোই ফোম হতো না এত গরমে। আমি এর মধ্যে কোনো ধরনের আইসিং সুগার দিলাম না, জাস্ট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে এটাকে ফোম করে নিচ্ছি। আইসিং সুগার দিলাম না এই কারণে যে এটা আমাদের জন্য বানাচ্ছি আর আমরা সুগারটা একটু কম খাই, যেহেতু কেকে সুগার দেওয়া হয়েছে তারপরেও সুগার সিরাপ যাবে, তো সে কারণে আমি ক্রিমে আর কোনো ধরনের সুগার ইউজ করলাম না, এমনিতেই ক্রিমটা একটু মিষ্টিই থাকে। আর এটাকে সুন্দর করে ফোম করে নিতে হবে। আমি শুধু এটার মধ্যে গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধ অ্যাড করলে ক্রিমের টেস্টটা আরো মানে 4-5 গুণ বেড়ে যায়। ক্রিমের টেস্ট তো এমনিতেই মজা, তারপরে গুঁড়া দুধ ইউজ করলে আরো বেশি মজা হয়ে যায়। তো ব্যাস, আমার ক্রিমটা বিট করা প্রায় শেষের দিকে, আর এদিকে ক্যামেরাটা সরে গিয়েছে, আমি টের পাইনি। তো যাই হোক, এখন আমি এই ক্রিমটা পাইপিং ব্যাগে ভরবো না, কারণ আমি তো কোনো ধরনের ডিজাইন করব না, তাই পাইপিং ব্যাগে ভরবো না। এই ক্রিমটা আমি এখন এই কেকের মধ্যে দিব। তো আমি বাটিতে যে কেকটা বানিয়েছিলাম সেটাকে আমি অর্ধেকটা কেটে নিয়েছি টুকরা টুকরা করে, আর অর্ধেকটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি। যে বাটিটাতে বেক করেছি সেই বাটিটাতেই রেখে দিয়েছি। আর এদিকে আমার ক্রিমটা কিন্তু ফোম করা হয়ে গেছে। এই যে দেখেন, অর্ধেকটা কেক আমি অলরেডি সরিয়ে নিয়েছি, টুকরা টুকরা করে কেটে নিয়েছি ডেকোরেশন করার জন্য। আর অর্ধেকটা কেকের উপরে আমি এখন সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। যে বাটিটাতে আমি কেক বেক করেছি সেই বাটিটাতেই আমি কেকটা ডেকোরেট করব। আর কেকটা অনেক বড়। এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা কিভাবে বানাতে হয় সেটা তো সবাই জানেন কম বেশি। একটুখানি চিনি আর একটুখানি পানি দিয়ে গুলে নিলে কিন্তু সুগার সিরাপ হয়ে যাবে। তো সুগার সিরাপ আবার এত বেশি দিবেন না যে কেকের নিচ থেকে সিরাপটা বের হয়ে যায়। পরিমাণ মতো সিরাপ দিবেন। তো আমার পরিমাণ মতো সিরাপ দেয়া কমপ্লিট। এখন আমি এখানে ক্রিমটা দিয়ে দিব, যে ক্রিমটা কিছুক্ষণ আগে আমি রেডি করলাম, ফোম করলাম। এই গরমে ক্রিম ফ্রস্টিং করাটা খুবই দুর্বিষহ একটা ব্যাপার, কারণ ক্রিমটা একদম গলে যায়। তো সেজন্য অবশ্যই অবশ্যই ক্রিমটাকে একদম ফ্রোজেন অবস্থাতেই ক্রিম ফ্রস্টিং করে নেবেন। এই তো আমি দিয়ে দিচ্ছি এখন ক্রিমটা। আর কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই ক্রিম দিবেন, না হলে কিন্তু ক্রিমটা গলে যাবে। এমনিতে প্রচন্ড গরম। এই কেকটা খেতে এতটা মজা হয় যে আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কেকটা কতটা মজা হয়েছিল। আমি শিওর এই কেক আপনি একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে ইচ্ছে করবে, কারণ ভীষণ টেস্টি একটা কেক। আমার বাচ্চারা খুব পছন্দ করে, আর আমার মাঝে মাঝে এই ধরনের ডেজার্ট বানানো হয়, আর দু একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ারও করা হয়। এত তো আর ভিডিও করা সম্ভব হয় না, তাই এত কিছু শেয়ার করাও যায় না। তো যখন আমি ভিডিওটা করি তখন আপনাদের সাথে তো শেয়ারও করি। তো এই যে ক্রিম কিন্তু আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি একটা লেয়ার, আর এই যে কেকের টুকরাগুলো এখন আমি এখানে দিয়ে দিব। যে অর্ধেকটা কেক আমি টুকরা টুকরা করে রেখেছি, আর কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। আর এই কেকটা না মুখের মধ্যে দিলে আপনি কেকের প্রত্যেকটা দানা মুখের মধ্যে ফিল করতে পারবেন, মানে বুঝতে পারবেন যে আপনি প্রত্যেকটা দানা অনুভব করছেন। আর এতটাই মজা হয় যেন মুখে দিলে মিলিয়ে যায়, এরকম টাইপের কেক। খুবই মজার একটা কেক। আর অরেঞ্জের যে একটা কি স্ট্রং একটা ফ্লেভার আসে এই যে অরেঞ্জের খোসাটা পিল করে দেওয়ার কারণে, যা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, একবার ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদেরটা কতটা মজা হয়েছিল কেকটা। আর দেখতেই পাচ্ছেন যে কতটা ইয়াম্মি দেখাচ্ছে। আর এটাকে আমি 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর আমি ঈদের আগের দিন চাঁদ রাত্রে এটা বানিয়েছিলাম, তাই ঈদের দিন সকালবেলা আমি এটাকে বের করেছিলাম।
আর সকালবেলা বের করার পরে আমার বেবিরা এটা খেয়ে খুব পছন্দ করেছিল, তাছাড়া আমার হাজবেন্ড খেয়েও খুব প্রশংসা করেছিল। আমার হাজবেন্ড খুবই পছন্দ করেছে। আর আমার খুব প্রিয় একটা কেক এটা। আমার বাচ্চারা যেমন পছন্দ করে, মানে আমাদের পুরো পরিবারই এই কেকটা খুব পছন্দ করে। ঈদের দিন সকালবেলা আমি খাবারের টেবিলে কেকটা নিয়েও চলে এসেছি, আর এখন আপনাদেরকে কেটে দেখাবো যে কেকটা কতটা সুন্দর হয়েছে। ঠিক 12 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর 12 ঘন্টা ফ্রিজে রাখার পরে এটাকে আমি খাবারের টেবিলে নিয়ে এসেছি এবং এটা এখন আমরা খাবো। 12 ঘন্টা রাখার কারণে ক্রিমটা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে, কেকের সাথে খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আর এভাবেই সেট করে নিতে হবে। আর এই কেকটা ঠান্ডা ঠান্ডা খেতেই খুব মজা লাগে। ডেজার্ট আইটেম সবসময় ঠান্ডা ঠান্ডা খেতেই মজা লাগে। এখন কেকটা খেয়ে দেখার পালা। আমি তো খেয়েছি, আমি তো জানি কেকটা খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাসায়। ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কেকটা কেমন হয়েছিল খেতে। আর আলুর তারতম্যের কারণে এক এক সময় এক এক রকম লাগছে, কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এখন কাটছি কেকটা, একেবারে নরম তুলতুলা, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আর কেকের প্রত্যেকটা দানা আপনি খুব সুন্দর মতো মুখের মধ্যে অনুভব করতে পারবেন। এত মজার এই কেকটা, মানে বলে বোঝাতে পারবো না। এরকম কেকের একটা টুকরা ঈদের দিনে খেতে বেশ ভালোই লাগে না, ডেজার্ট হিসাবে? তো কোরবানির ঈদ সামনে আছে, ট্রাই করতে পারেন বা এমনিতেও ট্রাই করতে পারেন। বাচ্চারা অনেক পছন্দ করে এই ধরনের খাবারগুলা, আর খাবারের টেবিলের সৌন্দর্যটাই বাড়িয়ে দেয়। তো আমি একটা টুকরা তুলে নিলাম, এখন আমার বাচ্চাদেরকে খেতে দিব। এখন আমি এখান থেকে 2টা টুকরা তুলে নিব। আর এই কেকটা বানানোর সাথে সাথেই না আমার অর্ধেকটার বেশি কেক শেষ হয়ে যায়, মানে কেকটা কাটার সাথে সাথেই। কেকটা এতটাই মজা হয় যে কেকটা কাটার পরপরই আধা ঘন্টার মধ্যে অর্ধেকটার বেশি কেক শেষ হয়ে যায়, মানে এতটাই মজা হয় কেকটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনারা যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, আশা করছি তাদের আমার ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকার হবে। কারণ আমি আমার রান্নাগুলো এত সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেন আপনারা সহজেই বানাতে পারেন। তো এই ডেজার্টে আমি যেমন আটাটা ইউজ করেছি, ময়দা বাদ দিয়েছি। তারপরে এই ডেজার্টে আমি ডিম ইউজ করেছি, যেটা সবসময় হাতের কাছে থাকে। কমলাটাও কম বেশি মানুষের সবার বাসায় থাকে, যে কোনো সময় পাওয়া যায়। তো খুব সহজেই কিন্তু আপনারা এভাবে ফ্রুটস কেকগুলো বানিয়ে ফেলতে পারেন, যে কোনো ফল দিয়ে বানাতে পারেন। আমি এখানে অরেঞ্জ ইউজ করেছি কারণ আমার অরেঞ্জ কেকটাই বেশি ভালো লাগে তাই। আর এত মজাদার এই ডেজার্টটা, আসলে আমি বারবারই বলছি, আমার কথা বিশ্বাস না করে একবার অবশ্যই বানাবেন। বানিয়ে দেখবেন যে এটা কতটাই মজা হয়। আমি যতটা বলছি তার থেকেও বেশি মজা হয়। আর বাচ্চারা যে এটা কতটা পছন্দ করে সেটা একটু পরেই দেখতে পারবেন। কেমন হয়েছে আব্বু? অনেক মজা। মোটা বেশি মজা। মজা তাই না আব্বু? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখন। আর আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।